আজকের ভিডিওতে জানাবো 2025 আইপিএল সংক্রান্ত কিছু আপডেট। প্রথম যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো 2025 আইপিএলের যে নিলাম সেটা কিন্তু অন্যবার যেমন ডিসেম্বরে হয়, এবারও কিন্তু ডিসেম্বরে হতে পারে, ডিসেম্বরের একটু আগে হতে পারে, শেষ দিকে যেমন হয় না, শেষ দিকে হয়তো না হয়ে একটু হয়তো আগে হতে পারে। তার কারণ সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, বিভিন্ন টুর্নামেন্ট রয়েছে আইসিসির, এই জন্য কিন্তু যাতে আইপিএলটা নিলাম আগে হয়ে যায়, ঝামেলাটা আগে যদি মিটে যায়, সেটা কিন্তু হতে পারে। মেগা নিলাম কিন্তু এইবারই লাস্ট হতে চলেছে, এরপরে কিন্তু 5 বছর পর পর কিন্তু মেগা নিলামটা হবে, আর মিনি নিলাম কিন্তু হবে প্রতি বছর, মিনি নিলাম হবে 5 বছর পর পর কিন্তু মেগা নিলাম হবে। এটা কিন্তু অনেক দলের সুবিধা হবে, আবার অসুবিধা হবে। যে দল ভালো তৈরি করতে পারবে না সে দলের কিন্তু খুব প্রবলেম হবে, আর যে দল ভালো থাকবে সে দলের তো সুবিধাই হবে। একটা ভালো দল তৈরি করে নিয়ে ভালো দল রাখা হবে, আর 6জন প্লেয়ার রিটেন করে রাখা যাবে, এটা তো আমি আগেও বলে দিয়েছিলাম। আর শোনা যাচ্ছে নাকি রোহিত শর্মার মতো বড় প্লেয়ার আরসিবিতে যোগ দিতে পারে। আরসিবিতে কেন, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবে না 2025 আইপিএলে, এটা 100% শিওর, সবাই ধরেই নিয়েছে এটা হবে, এটাই হয়তো হতে চলেছে। এবার শেষ মুহূর্তে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, মুকেশ আম্বানি যদি সব কিছু ঠিক করে নিতে পারে রোহিতের সাথে, রোহিতকে যদি বলে থাকতে, রোহিত হয়তো থাকতেও পারে, তাহলে হয়তো আসবে না। এছাড়া যদি মানে সে যদি নিলামে আসে, আরসিবিও কিন্তু একটা অধিনায়ককে খুঁজছে। ফাফ ডু প্লেসি যেহেতু বয়স হয়ে গিয়েছে, এই জন্য তার জায়গায় কিন্তু একটা ক্যাপ্টেন খুঁজছে, সেটা কিন্তু রোহিত শর্মা হলেও হতে পারে, অথবা কেএল রাহুল হতে পারে, এদের দুজনের মধ্যে কেউ হতে পারে। আবার রোহিতকে কিন্তু অন্য দলও কিনতে চাইবে, অন্য দলও বলতে গেলে পাঞ্জাব হোক বা হায়দ্রাবাদ হোক। হায়দ্রাবাদ হয়তো কিনবে না, হায়দ্রাবাদের প্যাট কামিন্সের দিক আছে, কে আরও চাইতেই পারে, তবে আমার মনে হয় বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে নিতে চাইবে না। তবে আরসিবি একদম নিতেই চায়, দিল্লিও নিতে পারে, অথবা গুজরাট নিতে পারে, অথবা অন্য কোনো দল নিতেই পারে রোহিতকে। আর সেই সবটি যদি মিটমাট করে নেয় তো ভালো, সেই জন্য। তবে দীনেশ কার্তিক যেহেতু 2025 আইপিএলে মেন্টর হচ্ছে আরসিবির, এবং একটা পডকাস্টে জিজ্ঞাসা করা হয়েছিল দীনেশ কার্তিককে যে মানে 2025 আইপিএলে কি রোহিত শর্মাকে আমরা আরসিবির হয়ে খেলতে দেখতে পারি। দীনেশ কার্তিক কিন্তু শুধু হেসেছিল, আর কিন্তু কিছু বলেনি। সে যেহেতু মেন্টর, এই জন্য সেই ইচ্ছে থাকলেও বলা যায় না যে আমরা রোহিত শর্মাকে নিচ্ছি আইপিএল নিলামে। এমনকি হেসেছে যখন, তার মানে হয়তো নিতেও পারে আরসিবি হয়তো, এবং সে যেহেতু মেন্টর হয়েছে সে চাইবে যে ভালো কাউকে ক্যাপ্টেন করার জন্য। আর তো এই দীনেশ কার্তিকের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক রয়েছে রোহিত শর্মার, সেই জন্য হতেই পারে রোহিত শর্মাকে হয়তো আরসিবি যাতে অধিনায়ক করে সেটা বলতেও পারে সে। কেএল রাহুল অথবা রোহিত, এদের মধ্যেই কাউকে অধিনায়ক করতে চাইবে। এবার যদি রোহিত শর্মা যদি আরসিবিতে চলে আসে, তাহলে কিন্তু মানে খুব ভালো হবে। সেক্ষেত্রে আমরা বিরাট কোহলিকে 3 নম্বরে খেলতে দেখতে পাবো, হয়তো সেক্ষেত্রে দেখতেও পারি আমরা। এটাই হলো বিষয় 2024 আইপিএলের, 2025 আইপিএলের বিষয়, এগুলো কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স, শোনা যাচ্ছে নাকি মুম্বাই ইন্ডিয়ান্স মানে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করতে পারে, যেহেতু টি20তে অধিনায়ক হচ্ছে সূর্যকুমার যাদব। ভারতের হার্দিক পান্ড্যাকে যেহেতু সরানো হয়েছে, হার্দিক পান্ড্যাকে যেহেতু পড়া হয়নি, এই জন্য এটা হতেও পারে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করতে। বা সূর্যকুমার যাদবকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক করে, সেক্ষেত্রে কিন্তু রোহিত থেকেও যেতে পারে, সেক্ষেত্রে রোহিত কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলবে। এবার মুম্বাইও চাইবে যে আগেও যেহেতু যারা মুম্বাইয়ের হয়ে খেলেছে সেই সবটি মুম্বাইয়ের হয়ে খেলতে। আর কেএল রাহুল লখনৌ ছাড়বে, এইটুকু আমি শিওর, এবং এটাই সবাই জানে, এটাই হতে পারে। কেএল রাহুল ওই আরসিবির হয়ে খেলবে, যদি নিলামে আসে পুনরায় হয়তো পাঞ্জাবও কিনতে পারে। এবার কিনলে খেলতেই হবে, পাঞ্জাব যদি কিনে ফেলে প্রীতি জিন্টা, আবার প্রীতি জিন্টা কিনতেও পারে, বলা যায় না। এটাকে ভালো তো পারফরমেন্স করেছিল, আর প্রীতি জিন্টার দল তাকে রাখতেও চেয়েছিল, সে বলেছিল যে আমি ওই দলের হয়ে খেলতে চাই না, লখনৌর হয়ে আমি নিলামে উঠবো, তারপর যে নেবে। তারপর নিলামে ওঠার আগে কিন্তু আলাদা করে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস, তারপর তো লখনৌ সুপার জায়ান্টস মার্কাস স্টোনিস, রবি বিষ্ণয় এদেরকে নিয়েছিল। আর 2025 আইপিএল নিলামে একটু সময়ও বেশি লাগবে, যেহেতু মেগা নিলাম হবে, 2 দিনের মেগা নিলাম হতে চলেছে। মানে প্রথম দিনে কিছু প্লেয়ার উঠবে, তারপরে কিন্তু কিছু প্লেয়ার উঠবে। এবার প্রথম দিনে যারা উঠেছে তারা কিন্তু, যারা বিক্রি হবে না আনসোল থাকবে, সেটা তো আবার পরের দিনে উঠবে। আর একটা জিনিস বলে, স্টিভ স্মিথের মতো যারা প্লেয়ার, স্টিভ স্মিথ আর টেস্ট ক্রিকেটের কিংবদন্তি, টেস্ট ক্রিকেটের লেজেন্ড বোলার জিমি অ্যান্ডারসনও নাকি আইপিএলে খেলতে চলেছে। মানে এখন বিভিন্ন আইপিএল না, বিভিন্ন টি20 লিগে নাকি খেলতে চলেছে জিমি অ্যান্ডারসন, টেস্ট থেকে অবসর নিয়েছে তাই। এবার আইপিএলে যদি সে ওঠে, তাকে কিন্তু কিনতেও পারে, এবার ভালো দামেই কিন্তু পাবে, সেক্ষেত্রে ভালো দামে কিন্তু পাবে, এটাই হলো মূল ব্যাপার আর কি। তো দেখা যাক এখন কি হয়, কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখতে হবে। আর একটা কি বলবো,
আর 2025 আইপিএলের যে আবার কবে শুরু হবে নিলাম টিলাম, ওই আইপিএলটা একটু দেখতে মজা লাগে, বিশ্বকাপটাও মজা লাগছিল। এখন যেহেতু খেলা টেলা নেই এই জন্য মানে টাইমও কাটছে না, মানে কিরকম যেন বিচ্ছিরি লাগে। জিমি অ্যান্ডারসনের বোলার যেহেতু লেজেন্ড ক্রিকেটার, হয়তো সব ম্যাচে চান্স পেলো না, তাকে কিনে বসিয়ে রাখা হলো, বা কিছু ম্যাচে হয়তো সুযোগ দেওয়া হলো। এবং টি-20তে সে কতদূর কি ভালো বল করতে পারবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে জেমস অ্যান্ডারসনের। তবে স্টিভ স্মিথ হয়তো আনসোল থেকে গেল, স্টিভ স্মিথ নাম দেবে ঠিকই, হয়তো মেজর ক্রিকেট লিগ ওখানে কিন্তু ভালো ব্যাটও করেছে, ভালো স্ট্রাইক রেটে খেলেছে, বাট ভালো খেললে কি হবে, খেললে কোনো লাভ নেই, ভালো খেললে কোনো লাভ নেই। কেন সুযোগ পাবে না, চান্সে হয়তো পেলো না, বা কিনে হয়তো রেখে দিল। এর আগেও আমরা দেখেছিলাম স্টিভ স্মিথ টেস্টে সেরা, বাট অন্য ফরম্যাটে অতটা সেরা নয়, কখনোই সেরা নয়। ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা থাকবে, মহেন্দ্র সিং ধোনির সুবিধা হবে, মহেন্দ্র সিং ধোনি তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলে, এসে ব্যাটিং করে, এসে লাস্ট 2 ওভারও না 2-4 বল খেলে চলে যায়। মানে তার পায়ে সব, এবার হয়তো একটু আগে নামলেও নামতে পারে, যেহেতু পায়ে অপারেশন করে ঠিক হয়েছে, অস্ত্রোপচার করেছে, ওই জন্য অসুবিধা হবে না। আর 2025 আইপিএলে ভালো কিছু প্লেয়ার আসবে, খারাপ কিছু প্লেয়ার আসবে, সবার মধ্যে থেকে কিন্তু একটা দল তৈরি করতে হবে, ভালো কিছু থাকবে, খারাপ কিছু থাকবে, প্রতিবারই কিন্তু তাই হয়, সেরকমই কিন্তু হতে চলেছে। আর এই খবরটাও শোনা যাচ্ছে যে মানে সম্ভবত ব্যাটিং পিচি হতে চলেছে 2025 আইপিএলের যে ম্যাচগুলো হবে সেগুলো সব ব্যাটিং উইকেটই হতে চলেছে। এখন দেখা যাক কী হয় ম্যাচগুলো, কে জেতে এগুলো। আর রোহিত শর্মা কোন দলে যায়, রাহুল কোন দলে যায়, ওমরান মালিক, পৃথ্বী শাহ এরাও অন্য দলে যেতে পারে, পৃথ্বী শাহকে অন্য কোনো দল নিয়ে নিতে পারে, কিনে নিতে পারে, অথবা ওমরান মালিককেও নিয়ে নিতে পারে। হ্যাঁ, ওমরান মালিককেও নেওয়ার সম্ভাবনা রয়েছে অন্য কোনো যে কোনো দলে, মুম্বাই ইন্ডিয়ান্স হোক অথবা কলকাতা নাইট রাইডার্স হোক, এটাও হতে পারে। আর শোনা যাচ্ছে মিচেল স্টার্ককে তাকে রিটেন করতে পারে, রিটেন যদি করে তো ভালো, বা আরটিএমডিও নিতে পারে, কিন্তু আরটিএমডি যদি নেয়, সে আরটিএমকেও নিতে পারবে, সেটা কিন্তু বিদেশি হতে পারে, দেশীয় হতে পারে, কিন্তু দেশি প্লেয়ারই যে নিতে পারবে রিটেনের মাধ্যমে সেটা কিন্তু না। মিচেল স্টারকে আর রাখলেই যে মিচেল স্টারকে রিটেন করলেই যে 24 কোটি টাকা দিতে হবে এমন কিন্তু না, ওইটা কিন্তু নিয়মে নেই। সেক্ষেত্রে ওই যে 5-6 জন প্লেয়ার একটা নিয়ম থাকে, 8 কোটি 6 কোটি, ওই যেটা যার কোটি সেটা কিন্তু সেই কোটিতে, মানে প্রথম প্লেয়ার 8 কোটি উদাহরণস্বরূপ বললাম, তারপরে 6 কোটি একটা প্লেয়ার, তারপরে 5 কোটি, তারপরে একটা প্লেয়ার 4 কোটি, এরকমভাবে পায়। এবার ওই প্লেয়ার যখন ওই টাকায় রাজি না হয়, মনে করে যে না আমি নিলামে উঠলে বেশি টাকা পাবো, সে কিন্তু তখন ওই দল ছেড়ে দেয়, তখন কিন্তু কিছু করার থাকে না। তখন এবার যদি দলের মধ্যে কথা বলে মিটিয়ে নিয়ে যায় তাহলে আলাদা ব্যাপার। ওই জন্য কাকে কি দল, মানে আইপিএলের যারা ফ্র্যাঞ্চাইজি তারা বলছিল যে কাকে কি টাকা দেবো এটা বিসিসিআই সিদ্ধান্ত ঠিক করে দিতে পারবেন, এটা আমরা ঠিক করে দেবো, কাকে 10 কোটি দেবো, কাকে 12 কোটি দেবো, এটা আমরা ঠিক করে দেবো, মানে আমরা বুঝে দেবো তাকে কি টাকা, বা প্লেয়ার আর ফ্র্যাঞ্চাইজির মধ্যে কথা হবে। এটা হলে খুব একটা খারাপ হবে না। কোনো প্লেয়ার যদি বেশি টাকা চায়, ভালো প্লেয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় উপায় থাকে না, ইচ্ছে থাকলেও তাকে, কাউকে মনে হলো যে আমি ধরে নিচ্ছি বাটলারের কথাই, বাটলারকে ধরে রাখতে হবে, বাটলার বলেছে আমাকে 13 কোটি টাকা দিতে হবে, এবার তখন রাজস্থান ভেবে দেখবে যে না আমার যেহেতু সেরা প্লেয়ার আমি দিয়ে দিই 13 কোটি টাকা। আর একজন প্লেয়ার বলেছে, মানে ভালো প্লেয়ার, সে আমাকে 10 কোটি দিতে হবে বা আমাকে 11 কোটি দিতে হবে, এবার সে ভালো প্লেয়ার, তাকেও রেখে দিতে হবে। বা অন্য প্লেয়ারও আমাকে বলছে 8 কোটি, সে কিন্তু 8 কোটি টাকার প্লেয়ার না, 4 কোটি 3 কোটি টাকার প্লেয়ার। এবার সে খুব ভালো প্লেয়ার, আমি পাবো কি পাবো না, ওর থেকে রিটেনই করে দিই, আমার দলে ভালো প্লেয়ার নেই, তাকে দরকার, আমি রিটেন করে নিই, বেশি হলো রেখে দিল। বা মনে করলো না মানে সে রাজি হচ্ছে না প্লেয়ার কম টাকায়, বা বেশি টাকা দেওয়া সম্ভব না আমার পক্ষে, তখন আমি তাকে ছেড়ে দিলাম, নিলাম থেকে আমি কিনে নিলাম। নিলামে গেলেই যে কম টাকায় পাবে এমন কোনো কথা নেই। অনেক সময় এরকম, এই যে মোহাম্মদ শামি, তার দামও কিন্তু মাত্র 6.5 কোটি টাকা বেরিয়ে গেছিলো, ভাবতেই কেমন লাগে। আর মানে লকি ফার্গুসন পেয়েছিল 10 কোটি টাকা, লকি ফার্গুসন আরও বাজে, আলগারি সব 11.5 কোটি টাকা পেয়েছিল আইপিএলে। মানে এটা ভাবতেই কেমন লাগে, ভালো ভালো প্লেয়াররা কম টাকায় বেরিয়ে গেছে। এই যে মোহাম্মদ শামি তো মেগা নিলামে উঠেছিল, সেটা মেগা নিলামে, আর মেগা নিলামে খুব বেশি দামও হয় না, সেটা মেগা নিলাম ছিল বলেই ওরকম দামটা কম উঠেছিল। মিনি নিলাম হলে আরেকটু বেশি দাম উঠতো মোহাম্মদ শামির, ওই টাইমে নিতে পারতো, যদি কেকেআরের হাতে টাকা থাকতো অবশ্যই নিত। হাতে তখন টাকা যা ছিল এটা দিয়ে আবার প্লেয়ার তৈরি করতে, মানে প্লেয়ার কিনতে লাগতো অনেক। শ্রেয়াসকে কিনেছিল, আর আর রানাকে কিনেছিল, 20 কোটির শেষ অলরেডি, হাতে 22 কোটি ছিল, তার পিছনে যদি যেহেতু আরও টাকা শেষ হয়ে গেলে অসুবিধা ছিল। যারা নিলামটা দেখে তারা বোঝে যে ওই প্লেয়ারকে কেন নিল না, এই প্লেয়ারকে কেন নিল না, এগুলো আর কি বোঝা যায়।
তখন নিলাম যে না দেখে বাইরে থেকে অনেক কথাই বলা যায়, বাইরে থেকে তো বলাই যায় একে কেন নেওয়া হলো না, ওকে কেন নেওয়া হলো না, একে নিলে ভালো হতো, ওকে নিলে ভালো হতে পারতো, এগুলো তখন বাইরে থেকে বোঝা যায় না। স্টিভ স্মিথ এত স্লো খেলে দেয়, এটাই হলো সমস্যা। স্টিভ স্মিথের স্লো খেলার জন্যই অনেক সময় ম্যাচ হেরে যায়, এত স্লো খেলে, ওর জন্য তো কেউ নিতে চায় না। মানে আইপিএলে দরকার একটু ধুমধারাক্কা প্লেয়ার, মেরে খেলতে পারবে এরকম প্লেয়ার। এবার যদি এরকম স্লো ঝিমানো প্লেয়ার থাকে তাহলে তো ম্যাচ ওখানেই শেষ হয়ে যাবে, ওখানেই হেরে গেল, ওখানেই সব শেষ। এবার সেই জন্য মেরে খেলার প্লেয়ার দরকার হয়, ওই জন্য মেরে খেলার প্লেয়ার আর কি কিনতে চায় সব প্লেয়ার, মানে সমস্ত দল। মারকুটে প্লেয়ার ওই জন্য বেশি দাম দিয়ে কেনে, স্লো খেলা প্লেয়ার খুব বেশি দাম পায় না। এবার অনেক প্লেয়ার আছে ধারাবাহিকতা নেই কিন্তু মেরে খেলে, সেই সব প্লেয়ার দাম পায়। আবার যেমন নীতিশ রানা ধারাবাহিকভাবে খেলতে পারে না, দাম মেরে মোটামুটি খেলতে পারে, দাম ওই জন্য 8 কোটি টাকা পেয়েছিল, তাও আবার মেগা নিলামে। ভাবা যায় মেগা নিলামে 8 কোটি টাকা মানে বিশাল ব্যাপার। আর যদি এটা নর্মাল নিলাম হতো তাহলে আলাদা ব্যাপার ছিল। আর রাহুল ত্রিপাঠী মনে হয় 10 কোটি টাকা পেয়েছিল, রাহুল ত্রিপাঠী আরও বেশি পেয়েছিল। রাহুল ত্রিপাঠী নীতিশ রানা এদেরকে কেনার জন্য বেশি টাকা রেডি করে রেখেছিল। ভেঙ্কটেশ্বর নিলামে উঠবে, ভেঙ্কটেশ্বর ওরকম পাবে। আর 8 টিম দিয়ে যদি কলকাতা নিয়ে নেয় তাহলে তো ভালোই। তবে কতজনকে 8 টিম দিয়ে নেবে, যে কোনো একজনকে। হার্ষিত রানা আদৌ কেকেআরে আসবে নাকি কোনো ঠিক নেই। হার্ষিত রানা অন্য দলে গেলে যে ভালো খেলতে পারবে বলে আমার মনে হয় না। হয়তো কেকেআর নেবেই 1-2 কোটি 2.5 কোটির মধ্যে। এবার নিলামে কে যাচ্ছে, প্ল্যান কি, সেগুলো বুঝতে হবে। এবার গৌতম গম্ভীরের প্ল্যানের অনুযায়ী তো হবে না, গৌতম গম্ভীর যেহেতু নেই। এবার মেন্টরকে হবে চন্দ্রকান্ত বনের, কী পদ্ধতি প্ল্যানিং করে, কী পদ্ধতিতে নিলামটা করে, মেগা নিলামটা কীভাবে করে, এগুলো তো বুঝতে হবে, এগুলো দেখতে হবে কেমন করে। তো সেই বুঝে সিদ্ধান্তটা নেওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আইপিএলে কোন নিয়ম সবথেকে আপনাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর জাদেজা ধোনি এদের মধ্যে কাকে রিটেন করে, এটা একটা খুব চাপ। এবার আনক্যাপ প্লেয়ার হিসেবে শোনা যাচ্ছে ধোনিকে নাকি রিটেন করতে পারে কোনো প্লেয়ার, যদি আন্তর্জাতিক ক্রিকেটে 5 বছর হয়ে গেছে অবসর নিয়েছে, আইপিএলে কিন্তু খেলছে, সে প্লেয়ারকে কিন্তু আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করা যেতে পারে। সেটা আর কি আগের আইপিএলের নিয়মে ছিল, মাঝে বন্ধ হয়ে গেছিলো, আবার সে নিয়ম চালু করা হতে পারে। সেক্ষেত্রে ধোনিকে রিটেন করা যাবে আনক্যাপ প্লেয়ার হিসেবে।